নমস্কার। অবশেষে সোনার দাম ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা মনে করছেন সোনার দাম প্রায় 3 লাখের কাছাকাছি হয়ে যেতে পারে এবং তার থেকেও বেশি হতে পারে, আর কিছু সময়ের মধ্যেই সেটা 2,70,000 পেরিয়ে যাবে। কেন বলছি? সম্পূর্ণটা সহজ বাংলা ভাষায় আপনাদের এক্সপ্লেন করব, যাতে আপনাদের বাড়ির একটা বাচ্চাও যদি থাকে না, সেও যাতে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারে যে আসলে কেন সোনার দাম বাড়বে এবং কেন সোনার দাম বাড়তে চলেছে খুব তাড়াতাড়ি। আমরা দেখি বিশ্বে কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে, দুর্ঘটনা বা অনিশ্চয়তা, যার কারণে সোনার দাম বাড়ে। এছাড়াও বিভিন্ন কারণ তো আছেই। তো সমস্তটা প্র্যাকটিক্যালি সহজ সরল ভাষায় আপনাকে জানাবো এবং শেষে এটাও বলে দেবো আপনার এই মুহূর্তে সোনা কিনে রাখা উচিত না এই মুহূর্তে অ্যাভয়েড করা উচিত। এটা আপনার জন্য ইনভেস্টমেন্টের সঠিক সময় না সময় নয়, সম্পূর্ণটা বলবো। ও কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন, খুব ইম্পর্ট্যান্ট ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য, সমস্ত অথেন্টিক ইনফরমেশান এবং এডুকেশন ভিডিও, সেটা এসআইপি হোক, ইটিএফ হোক বা সারা জীবন 15 বছর ইনভেস্টমেন্ট করে এসআইপিতে সারা জীবন কিভাবে আপনি পেতে পারেন টাকা, সেই সমস্ত স্টক মার্কেট রিলেটেড ভিডিও হোক, আপনারা যাতে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। তো এই ভিডিওগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। তো সরাসরি এখানে বলে রাখি যে এখানে গোল্ডেন প্রাইস আমরা এই মুহূর্তে দেখছি যে আপনাদের যে থার্মোমিটার যেভাবে কাজ করে, গ্লোবাল লেভেলে সোনার দাম সেভাবে বাড়ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে, রেকর্ড মূল্যবৃদ্ধি এবং এটি বিশ্বের সংকটের কি সংকেত, অ্যাকচুয়াল বাস্তবটা কি, রিয়ালিটি কি, ধীরে ধীরে জানবো। প্রথমেই বলে রাখি, বর্তমানে 10 গ্রাম সোনার দাম আমরা দেখছি প্রায় 1,55,000-তে ঠেকেছে। এটা খুব তাড়াতাড়ি নাকি 1,70,000-77,000-এর বেশি হতে চলেছে 10 গ্রামের দাম, ঠিক আছে? এবং খুব তাড়াতাড়ি সেটা 3 লাখও ক্রস করবে, যেটা শোনা যাচ্ছে 2 লাখ ক্রস করে 3 লাখ ক্রস করবে। এবং মাত্র একদিনে 3,160 টাকা বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে যদি বলি প্রায় 30% বৃদ্ধি পেয়েছে। এবং যখন সোনা এত দ্রুত ছুটছে, তার মানে বিশ্বের অর্থনীতিতে কোথাও না কোথাও বড় ধরনের গোলমাল হচ্ছে, যার ঘটনার ফলস্বরূপ এটা। এখানে একটা ক্লিয়ার করি, দেখুন সোনা কিন্তু এমন একটা অ্যাসেট যেটা হয়তো আপনার টাকার থেকেও মূল্য বেশি, আপনি ডলারের থেকেও মূল্য বেশি, বা যে কোনো দেশের যে কোনো কারেন্সির থেকেও মূল্য বেশি। কেন? আমাদের দেশের সরকারই নিজেদের টাকার থেকেও সোনাকে বেশি ভরসা করে। এবং শুধুমাত্র আমাদের দেশ নয়, আমেরিকার মতন বড় দেশ এবং প্রত্যেকটি বিশ্বর প্রত্যেকটি দেশ কিন্তু সোনার ওপর বেশি আস্থা রাখেন, নিজেদের কারেন্সি বা ডলার যে কোনো বিকল্পর থেকে সোনাকে সবার প্রথমে এগিয়ে রাখেন, ঠিক আছে? কারণ একদিন টাকা নাও চলতে পারে, কিন্তু সোনা চলবেই চলবে। এখানে একটা এক্সাম্পল দিই, যে স্কুলের ক্যান্টিন নিয়ে একটা এক্সাম্পল দিই। ধরুন সোনা ভুলে যান, টাকার উপরেও ভুঙে দেন, আমরা প্রত্যেকে সিঙ্গারা কিনি, এটা স্কুলের ক্যান্টিনে সিঙ্গারা বিক্রি হচ্ছে। স্কুল কি করছে, স্কুলের কর্তৃপক্ষ স্টুডেন্টদের জন্য শুধু ফ্রি করেছে ক্যান্টিন, সেই কারণে 10টা করে টোকেন দিচ্ছে, টাকা না, জাস্ট টোকেন, কাগজের টোকেন দিচ্ছে। যে টোকেন 10টা টোকেন নিয়ে গেলে একটা সিঙ্গারা পেয়ে যেত। এখন এক বছর পর কি করছে, এক বছর পর ওই টোকেন নিয়ে দেখা গেছে একটার পরিবর্তে বাড়িয়ে দিচ্ছে, আগে 10টা দিত, 10টার পরিবর্তে এখন 100টা করে টোকেন দিচ্ছে। কিন্তু সিঙ্গারার ক্যান্টিনও কী করলো, ওই 10টা টোকেনের মাধ্যমে একটা সিঙ্গারা পেত, এখন ক্যান্টিনও কী করলো, একটা সিঙ্গারার মাধ্যমে 100টা টোকেন নিচ্ছে। তাহলে ব্যাপারটা কি, আপনার দেখা যাচ্ছে যে সিঙ্গেল সিঙ্গারার দাম আগে যা ছিল এখন দেখে মনে হচ্ছে বৃদ্ধি হয়ে গেছে, যে 100টা টোকেন লাগছে, সিঙ্গারার দাম বেড়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু সিঙ্গারার দাম বাড়েনি, কারণ সিঙ্গারা এখানে তৈরি করতে হবে, টোকেন জাস্ট এক মুহূর্তে তৈরি করতে পারছে, সেই কারণে যত ইচ্ছা টোকেন তৈরি করতে পারে, টোকেন তৈরি করে প্রাইসটাকে বাড়িয়ে দিচ্ছে। দেখে মনে হচ্ছে প্রাইস বেড়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল প্রাইস বাড়েনি। তো এই রকমভাবে টোকেনের জায়গায় আপনি পরিকল্পনা করুন আমাদের টাকা বা ডলার, এটা কিন্তু সরকারের হাতে। সরকার চাইলে কাগজের কয়েকটা নোট আরও ছাপিয়ে দেবে, দেশে আরও বেশি টাকা চলে আসবে, এবং প্রত্যেকটা দেশ চাইলে তাদের কারেন্সি বাড়িয়ে দিতে পারে, ছাপাবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ছাপবে টাকা, এবং টাকা বেড়ে গেল এবং জিনিসপত্রের দামও বেড়ে গেল। এক্ষেত্রে এটা তো রয়েছে, কিন্তু
আপনি ভাবুন তো যে টাকা বাড়িয়ে নেওয়া যাবে টোকেনের মতন, কিন্তু সোনা সোনা কি বাড়িয়ে নেওয়া যাবে? সোনা কি আপনি চাইলেই আজকে চাইলেই কালকেই উৎপাদন করতে পারবেন না। লিমিটেড সোনা, পৃথিবীতে যা সোনা আছে তাই থাকবে। খনন করা হচ্ছে, এখনও অনেক সোনা পাওয়া যায়নি, পৃথিবীর মধ্যেই আছে, যা আছে তাই থাকবে। এক্সট্রা আপনারা তৈরি করতে পারবেন না। চাইলে আজকে বললে কালকেই সোনা তৈরি করবেন এমন কোনো কিছু নেই। সেই কারণে আসল সত্য হলো সিঙ্গারার দাম বাড়েনি, আপনার টোকেন বা টাকার মান কমে গেছে। অ্যাকচুয়ালি সোনার ভ্যালু সবসময় বেশি, কিন্তু আপনার প্রাইস বাড়ছে মানে টাকার দাম কমে যাচ্ছে। আপনি যদি আগে যে সোনা ধরুন 10,000 টাকায়, অনেক আগে পাওয়া যেত, 10,000 টাকায় এক ভরি পাওয়া যেত, এক ভরি পাওয়া যেত। কিন্তু 10,000 টাকায় এক ভরি পাওয়া যেত, কেউ যদি 10,000 টাকা রেখেই দিতেন বা ব্যাংকে রাখতেন, খুব জোর হলো সেই 10,000 টাকা হয়তো 50,000 টাকাই হতো খুব বেশি হলে। এখন যে 1,55,000 টাকা হয়েছে, সেই টাকাটা তো হতো ব্যাংকে রাখলে বা বাড়িতে ফেলে রাখলে 10,000ই হতো। কিন্তু সোনা কিনে যদি রাখতেন তখন সেই 10 গ্রাম সোনার দাম এখন বেড়ে যেত। মানে কি, সোনা একই রয়েছে, টাকার ভ্যালুটা বেড়ে গেছে, এবং টাকাটার ভ্যালু বাড়ানোর জন্য ওই সোনাতে মানুষ ইনভেস্টমেন্ট করে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। টাকার দাম আস্তে আস্তে কমে, সোনার ভ্যালুটা একই জায়গায় থাকে, কারণ পৃথিবীতে সোনার পরিমাণ সেম থাকে। টাকা উৎপাদন করা যায় কিন্তু সোনা উৎপাদন করা যায় না। এক্সচেঞ্জ করলে ডলারও এদিক ওদিক হতে পারে, কারণ সরকারের হাতে, আমেরিকার হাতে সব কিছু চেঞ্জেস হতে পারে। ভারত সরকার বলো, আমেরিকা সরকার বলো বা কোনো সরকার বলো, বিশ্বের কেউ সোনা বাড়াতে বা কমাতে পারবে না, যা আছে তাই থাকবে এই পুরো বিশ্বে। যেরকমটি বললাম যে টাকা ছাপানো যাবে, কাগজের টাকা ডলার ছাপানো যাবে, কিন্তু সোনা প্রধানমন্ত্রী বা ব্যাংক এক সুইচে এর পরিমাণ বাড়ানো যাবে না, সীমিত এটা। যার কারণে টাকার ভ্যালু কমে, সোনার দাম বাড়ে, এটা আমরা বলি তথাকথিত, কিন্তু আসল রহস্য হচ্ছে টাকার ভ্যালু কমে। টাকাকে বাড়িয়ে নেওয়ার জন্যই মানুষ সোনার ওপর আস্থা রাখে, কারণ সোনা একটা সলিড হ্যাভেন আমরা বলি। দেখুন, মানুষের একটা ভুল ধারণা রয়েছে যে সোনা কিনছেন কেন এত মানুষ, বিয়ে রয়েছে, সাধারণ মানুষের প্রচুর বিয়ে দিচ্ছে, সোনা কিনছে। আসলে কিন্তু সাধারণ মানুষ খুব কম পরিমাণে সোনা কেনে। সোনা, এই যে বললাম যে টাকাকে ইনভেস্টমেন্টের জন্য বড় বড় বিলিনিয়ার যাদের কাছে টাকা রয়েছে, বিশেষ করে দেশ, সোনা কেনে। তো সোনা মানুষজন খুবই কম কেনে, বিয়ের জন্য বা গয়নাগাটির জন্য খুবই কম কেনা হয়। মেন তো সোনা হচ্ছে ইনভেস্ট করার জায়গা। এই যে বললাম 10,000 যদি বিগত 10 বছর আগে 10,000 থাকতো, সেটা দিয়ে সোনা কিনে রাখতেন, এখন সেই সোনাটা বেচলে বেশি লাভবান হতেন। একটা সিকিউর অ্যাসেট, এর ভ্যালু কখনোই কমবে না, সেই সোনা ইনভেস্টমেন্ট করার জায়গা। সেই কারণে কিন্তু এখানে সেন্ট্রাল যে ব্যাঙ্কগুলো, সেগুলো কিন্তু লকারে তাদের সোনা মজুত করে রাখে অ্যাজ এ ইনভেস্টমেন্ট পারপাস, ফিউচারের জন্য দেশের। গত বছর প্রায় 836 মানে 863 টন সোনা কিনেছেন। এবং সেরকমভাবে আসল সত্য, বিশ্বের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো যেমন আরবিআই, ফেড হচ্ছে, যেমন আরবিআই হচ্ছে আমাদের ভারতের সেন্ট্রাল ব্যাঙ্ক, তেমন ফেড হচ্ছে আমেরিকার সেন্ট্রাল ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলো কি করে, তাদের পূর্বে আগেই সোনা কিনে রাখে। যেমন ইউএস আগের থেকে 950 টন সোনা কিনেছে প্রায় এই বছর। এবার বলে রাখি, সোনার দাম কেন এত বাড়তে পারে, কেন বলছে। প্রথম হচ্ছে সরকার আয়ের চেয়ে বেশি ব্যয় করছে, আর্থিক ঘাটতি হচ্ছে, সরকারের আয়ের থেকে বেশি ব্যয় হচ্ছে। সুরক্ষিত সংকট হিসাবে সোনা বৃদ্ধি করছে প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাঙ্ক। প্রত্যেকটা দেশ কিন্তু এখন সোনা কেনায় ব্যস্ত। এবং যে জিনিস ছাপানো যায় না, সোনা তার মূল্য ক্রমাগত বাড়তেই থাকবে, কারণ এটাকে বাড়ানো যায় না। যেটা বাড়ানো যায় না, যেটা কম রয়েছে, তার ডিমান্ড রয়েছে এবং বাড়বে। প্রত্যেকটি সেন্ট্রাল ব্যাঙ্ক রয়েছে, যে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো ক্রমাগত কিনছে, ডিমান্ড বাড়ছে। এবং যেখানে খুব কম জিনিস রয়েছে, বেশি মানুষ কিনতে চাইছে, প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক কিনতে চাইছে, সেটার ডিমান্ড বাড়বে। ডিমান্ড বাড়লে কি হচ্ছে, প্রাইস বাড়বে। এবং যেহেতু ডলার বা টাকা বললাম যে ছাপানো যায়, এটা নিজে থেকে তৈরি করা যায় না। আর কাগজের ওপর অবিশ্বাস্য সৃষ্টি এই বা টাকার মান যখন তখন কি হচ্ছে, টোকনের মতন। আজকে সরকার যদি বলে যে এই টাকাটা আর চলবে না, কালকে সেটা একটা কাগজে পরিণত হয়, তার কোনো দাম নেই। কিন্তু কোনোদিনও সরকার বলবে না যে সোনা চলবে না। তো সেই কারণে সোনা দাম বাড়ছে, ডিমান্ড বাড়ছে, সেন্ট্রাল ব্যাঙ্কগুলো বিভিন্ন দেশের কিনছে, যার কারণে কিন্তু সোনার চাহিদা বেড়েই যাচ্ছে এবং ডিমান্ড ভবিষ্যতে আরও বাড়বে, কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে চলেছে, এটাও আশঙ্কা রয়েছে। কারণ প্রচুর
ধরনের ভাবে বড় বড় ব্যাংকগুলো আকাশ ছোঁয়া পূর্বাভাস দিচ্ছে, যেখানে বলা হচ্ছে যে প্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে 1 লাখ প্রায় 70,000-এর কাছাকাছি আসতে পারে। এবং পরে বিভিন্ন যে বিশেষজ্ঞরা আছে তারা বলছে, অনেকে বলছে যে এটা প্রায় 70,000, 1,70,000-এর কাছাকাছি যেতে পারে। অনেকে বলছে যে প্রায় এটা 1,70,000-এর থেকেও বেশি টপকে যাবে। এবং অনেকে এটা বলছে যে সব থেকে বেশি কৌতূহল কেন, মানুষ কেন এত বেশি সোনা কিনছে, আমেরিকা অর্থাৎ ব্যাংক অফ আমেরিকা বলছে যে সোনার দাম প্রায় $8,000 মানে 2,77,000 পর্যন্ত পৌঁছে যেতে পারে। 2,77,000 টাকা পর্যন্ত খুব তাড়াতাড়ি সোনার দাম মানে 10 গ্রামের দাম পৌঁছে যেতে পারে। মানে বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে কিন্তু দাম বাড়তে চলেছে। এই বিশাল সংখ্যার গল্প শুনে, এটা গল্পও হতে পারে অনেক সময়, সব কিছুই ঠিক হয় তার না, শুনে প্রচুর মানুষ কিনতে চাইছে সোনা, যার কারণে ডিম্যান্ড বাড়ছে, আর ডিম্যান্ড বাড়ার কারণে সোনার প্রাইস বাড়ছে। ঠিক আছে, এবার বলে রাখি, অর্ধেক সত্যি জানলে এটা যেমন সত্যি বাস্তব, কিন্তু অর্ধেক সত্যি জানলে সম্পূর্ণ মিথ্যের থেকেও অর্ধেক সত্যি কিন্তু ভয়ঙ্কর আমরা জানি। দেখুন, কোনো রিসার্চ কোম্পানি কখনো সম্পূর্ণ সত্যি ওপেনলি বলে না, পাবলিকলি বলে না। দেখুন, আগে পূর্বাভাস ছিল যে সোনার দাম বাড়ছে প্রচুর বেড়ে যাবে, পরে কিন্তু আমরা দেখেছি প্রায় $500 পর্যন্ত কমেছে, দাম প্রায় 70,000-এর কাছাকাছি চলে গেছিলো, 1 লাখ আবার কমে গেছিলো। বছরে মার্চে সোনার দাম প্রায় 10%-এর বেশি পড়েছিল মার্চ মাসে। এবং বাজারে ঊর্ধ্বমুখী নয়, বাজার ওপর নিচ হতেই পারে, যে বাড়বেই শুধু এরকম কেউ বলতে পারে না। হ্যাঁ, আমরা যদি দেখি ভবিষ্যতে গ্রাফ যে এরকমভাবে বাড়ছে, আর দরম করে পড়ে গেল আবার দরম করে উঠলো, এরকমভাবে কিন্তু আস্তে আস্তে বাড়বেই। লং টাইমের জন্য সোনা কোনোদিনও বিশ্বাসঘাতকতা করে না, সোনার দাম অবশ্যই বাড়বে। কিন্তু যে এখনই বেড়ে যাবে চরম হারে, রাতারাতি বেড়ে যাবে, এটা কিন্তু একেবারে সত্য না। আবার রাতারাতি বেড়ে গেলে রাতারাতি পড়েও যাবে, আবার উঠবে, এইরকম সিচুয়েশান কিন্তু রয়েছে। সোনা হলো আপনার পোর্টফোলিওতে ইঞ্জিন বিমা। যদি কোনো রকম আপনার পোর্টফোলিও বা দেশের কোনো রকম অর্থনৈতিক সিচুয়েশান বা বিশ্বের অর্থনৈতিক সিচুয়েশান খারাপ থাকে, তাহলে সোনা আপনাকে সুরক্ষিত করবে এবং আপনার পোর্টফোলিওকে ম্যানেজ করবে। আপনি ধরুন এসআইপি বা আপনি ধরুন শেয়ার মার্কেট বা স্টকে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার সব কিছু ব্যালেন্স, এটা রিস্ক তো থাকে, সোনাতে রিস্ক বলতে গেলে খুব কম। আপনি 80% থেকে 90% আপনার পোর্টফোলিওতে যাই রাখুক না কেন, সোনা আমার মনে হয় 10% পোর্টফোলিওতে রাখা উচিত। 10% আপনার যে সম্পত্তি আছে তার মধ্যে 10% কিন্তু সোনাতে মজুত করা উচিত, কারণ সোনা হচ্ছে একটা হ্যাভেন। মোটামুটি সোনার দাম প্রত্যেক বছর বাড়ে, বছরে বাড়ে, এবং ফিউচারের জন্য একটা ভালো অ্যাসেট আমরা বলতে পারি। এই যে আপনার পোর্টফোলিওতে 10 থেকে 15% আপনি অ্যাসেট রাখবেন সোনা হিসাবে, এবং আমি সেটা রাখি। যদিও আপনারা ফাইন্যান্সিয়াল কোনো এক্সপার্টের পরামর্শ নিতে পারেন, কিন্তু এক্ষেত্রে সোনা রাখলে আপনার পোর্টফোলিওটাকে ব্যালেন্স করবে সোনা। যে যদি দেখা যায় কোনো সময় কোভিডের মতন অবস্থায় আসে, পোর্টফোলিও সবার যেখানে দারাম করে পড়ে গেছিলো, আমার কিন্তু সেরকমভাবে পোর্টফোলিও পড়েনি, কারণ আমি সোনাতেও ইনভেস্ট করে রেখেছিলাম। হ্যাঁ, নেগেটিভ দেখেছি কিন্তু খুব বেশি না, কারণ সোনা এখানে সাপোর্ট সিস্টেমের মতো কাজ করে, আপনার ব্যাকবোন হিসাবে কাজ করে, সেই কারণে সোনাতে অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন আপনার পোর্টফোলিও 10%। এবার এখানে বলে রাখি, বিনিয়োগের জন্য সোনা কেন সেরা, কেন বিনিয়োগের জন্য সেরা, এবং কোথায় আপনি বিনিয়োগ করবেন। ফিজিক্যাল জুয়েলারি আপনার ঝুঁকি রয়েছে হাই, কারণ এখানে জিএসটি রয়েছে প্রায় 3% জিএসটি, এবং পরে যখন বেচতে যাবেন কাট হয়ে যাবে কিছুটা, তো এক্ষেত্রে খরচ বেশি। ইনভেস্টমেন্ট পারপাসে না, গয়না কেনার জন্য ঠিক আছে, ইনভেস্টমেন্ট পারপাস না। ইনভেস্টমেন্ট পারপাস আপনার গোল্ড ইটিএফ কিনতে পারেন, এবং যেখানে আপনার কোনো ঝুঁকি নেই এবং যেখানে কোনো মেকিং চার্জ নেই, খুব সহজে বাড়িতে বসেই আপনারা কিন্তু বিনিয়োগ করতে পারেন। এবং ডিজিটাল গোল্ড বা ক্রিপ্টোতে আপনি করতে পারেন, কিন্তু আমি বলবো এগুলোতে না করে ইটিএফেই করুন, মিউচুয়াল ফান্ডে। মানে ডিজিটাল গোল্ডে করেন না, কারণ ডিজিটাল গোল্ডে অনেক সময় কী হচ্ছে, কোন জায়গার দিয়ে করছেন সেটাও নির্ভর করে। ডিজিটাল গোল্ড আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু যখন ইটিএফ কিনছেন, ইটিএফ করছেন, তাহলে আপনি যে কটা ইটিএফ করছেন তার এগেনস্টে ফিজিক্যাল গোল্ড কেনা হচ্ছে, কোম্পানিগুলো কিনছে, তাদের লকারে সুরক্ষিত রাখছে। মানে আপনি ইটিএফ কিনলেই সব থেকে সেরা হবে আমার মতে। যদিও ইটিএফ কীভাবে করবেন, গোল্ড ইটিএফ 500 টাকা দিয়ে, সেটা আমি বলে দেবো। তো এক্ষেত্রে আধুনিক বিনিয়োগের কৌশল এই মুহূর্তে সোনা অর্থাৎ এসআইপি করতে পারেন, অথবা আপনি কি হচ্ছে
এক্ষেত্রে আপনারা সব থেকে বেটার অপশান ইটিএফ কিংবা গোল্ড এসআইপি আপনারা করতে পারেন। কখন কিনবেন একসাথে নয়, আপনার কাছে যা এখন আছে সব গোল্ডের প্রাইস বাড়বে বলে গোল্ডে ইনভেস্ট করে রাখবেন, এটা কিন্তু সঠিক নয়। আপনাকে ব্যালেন্স করতে হবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে 1,80,000 পর্যন্ত হতে পারে, যেখানে 1,53,000 মতন ছিল, এটা আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা বলছে, আবার কমেও যেতে পারে। সেই কারণে আপনি কি করবেন, অল্প অল্প করে এসআইপি বা ইটিএফ করুন। ইটিএফ করুন, ধরুন মাসে আপনার কাছে 1,00,000 আছে, আমি এক্সাম্পল দিচ্ছি, 1,00,000 টাকা রয়েছে, ধরুন এই 1,00,000-এর মধ্যে আপনি 5,000 করে প্রত্যেক মাসে ইটিএফে ইনভেস্ট করছেন। সেক্ষেত্রে আপনার কি হচ্ছে, ব্যালেন্স হচ্ছে। যখন আপনার কম আছে তখনও টাকা লাগছে, ডিপেও টাকা লাগছে, টপেও টাকা লাগছে, এরকমভাবে আপনার টাকাটাও ব্যালেন্স হচ্ছে এবং আপনি সুরক্ষিতভাবে ইনভেস্টমেন্ট করতে পারছেন। ঠিক আছে, এবং যেটা বললাম 10%-এর বেশি না, মিনিমাম 10 থেকে 15% আপনি পোর্টফোলিওতে গোল্ড রাখতে পারেন। কি জানেন যে কিভাবে করবেন, দেখুন ইটিএফ থেকে আপনারা কিভাবে বিগিনাররা ইটিএফ করবেন এবং সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওতে। এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে আমি দিয়ে রাখবো, এই ভিডিওর ডেসক্রিপশান থেকে দেখে নিতে পারবেন। এবং এসআইপি করতে চাইলে গোল্ডে বা অন্য কিছুতে, সেটারও ভিডিওতে লিঙ্ক দিয়ে রাখবো। আর যারা শেয়ার মার্কেট সম্বন্ধে বোঝেন না তাদের জন্য স্পেশালি লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটি দেখে নিন। আর যারা কমেন্ট সেকশানে ইটিএফ লিখবেন যে আমি 500 টাকা ধরে থেকে গোল্ড ইটিএফ করতে চাইছি, কিভাবে আমি ফোন দিয়ে গোল্ড ইটিএফ শুরু করতে চাই, তারা অবশ্যই কমেন্ট সেকশানে গোল্ড ইটিএফ এই কথাটা লিখুন, GOLD গোল্ড আর ETF এই কথাটা লিখুন। আমি নেক্সট ভিডিওতে গোল্ড ইটিএফ নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো।